স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছেন, সাথে আছে আমি শামীম জাহিদি। আজ আমাদের আলোচনার বিষয় নতুন ব্যাংকের আমানত। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। গেল বছরের এপ্রিলে 9টি নতুন ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে কাজ শুরু করার লাইসেন্সও পেয়ে গেছে প্রত্যেকটি ব্যাংক। তবে এখনও সব ব্যাংক জনবল নিয়োগ সহ অন্যান্য কাজ ঠিকমতো গুছিয়ে উঠতে না পারলেও সফলতার ব্যাপারে আশাবাদী তারা। শুধুমাত্র ইউনিয়ন ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং শুরু করলেও এখন অন্য ব্যাংকগুলো গ্রাহকদের আস্থা অর্জনে ঝুঁকছে ইসলামী ব্যাংকিংয়ের দিকে। এতে আমানত সংগ্রহ অনেকটা সহজ বলে মনে করছে নতুন ব্যাংকগুলো। ইসলামী ব্যাংকিং হলে পরে ডিপোজিট খুব সহজে পাওয়া যায়, এর জন্য খুব একটা এফোর্ট দিতে হয় না। এটা একটা বড় সুযোগ। আমাদের ব্যাংকেরও একটা সিদ্ধান্ত আছে যে আমরা ব্যাংকটাকে সরিয়ে বেসড আমরা করব। এরই মধ্যে কয়েকটি ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পেরেছে প্রায় 150 কোটি টাকার মতো। সরকারি প্রতিষ্ঠানের আমানত সংগ্রহেও আগ্রহী ব্যাংকগুলো। এজন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করার দাবি তাদের। ডিপোজিটের ক্ষেত্রে একটু সমস্যা আছে, গভর্নমেন্টের কিছু রেস্ট্রিকশন আছে, গভর্নমেন্ট ফান্ডটা পাইতে আমাদের সমস্যা। আর নতুনের কাছে তো একটা কনফিডেন্সের প্রশ্ন আছেই। এ ধরনের বিধিনিষেধ আমার কাছে আমার মনে হয় না যে এটা এই ধরনের বিশেষ বিধিনিষেধ থাকা উচিত। এ বিষয়ে ব্যাংকগুলোকে সরকারের সাথে আলোচনার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তো নতুন ব্যাংকগুলো যদি সরকারের সাথে কথা বলে এই সার্কুলার চেঞ্জ করতে পারেন এবং তাদের কাছেও রাখার অনুমতি আনতে পারেন, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন ব্যাংকগুলোকে গ্রাহকদের আস্থা অর্জনের পরামর্শ বিশ্লেষকদের। উমুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম যে নতুন ব্যাংক তাদের কার্যক্রম শুরু করেছে এবং সেই বিষয়ে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে বাজারটা যথেষ্ট প্রতিযোগিতামূলক, কম্পিটিটিভ। এই অবস্থায় আপনারা নতুন ব্যাংক, বিশেষত আপনার ব্যাংক, কিভাবে আমানত সংগ্রহ করবে, সেখানে চ্যালেঞ্জটা কোথায় আপনাদের? আমরা যে নতুন প্রজন্মের যে 9টা ব্যাংক লাইসেন্স পেল তাদের অন্যতম। আমরা এখানে ডিপোজিট মার্কেটিং বা প্রকিওর করার জন্য যে স্ট্র্যাটেজি আমরা নিচ্ছি সেটা হলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাজারে আমরা নিয়ে যাচ্ছি এবং আমাদের সার্ভিস অলমোস্ট ডিপোজিট প্রোডাক্ট বলেন, লেন্ডিং প্রোডাক্ট বলেন, এগুলা কিন্তু অলমোস্ট সব ব্যাংকের একই, কিন্তু এক এক রকম মোড়কে আকর্ষণীয় করে কাস্টমার যাতে আকৃষ্ট হয়, মোড়কটা ভিন্ন ভিন্ন করে সামান্য কিছু রদবদল করে মার্কেটে সবাই উপস্থাপন করে। সেদিক থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এমনি চিরাচরিত যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসটিডি অ্যাকাউন্ট, এগুলো তো আছেই। আবার এর সঙ্গে আমরা মান্থলি কেউ টাকা জমা দিয়ে একটা কিউমুলেটিভ অ্যামাউন্ট হবে, অন ম্যাচিউরিটিতে তিনি পাবেন। মাসে মাসে জমা দিতে যায় তার তেমন কোনো সমস্যা হবে না, বাধা হবে না, কষ্ট হবে না। আবার এককালীন কিছু জমা দেওয়া, যারা একটু বেশি তাদের সচ্ছলতা আছে, এককালীন জমা দিয়ে মাসে মাসে বেনিফিট নেবেন, বা কিছু 5 বছর 7 বছর এরকম সময়ের ব্যবধানে ডবল বেনিফিট পাবে একটা টাকা, একটা অ্যামাউন্টের টাকা জমা রাখলে, বা ট্রিপল বেনিফিট পাবে। এরকম বিভিন্ন ধরনের যে সমস্ত প্রোডাক্ট মানুষ পছন্দ করে সেই প্রোডাক্টগুলা আগেও ছিল, আমরা আরও আকর্ষণীয় করি এটাকে বাজারে নিয়ে যাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি। এবং আমার মনে হয় যে কম্পিটিটিভ মার্কেটে আমি আগেই যে কথা বললাম যে ডিপোজিট প্রোডাক্ট কিন্তু অলমোস্ট একই, তবু ওই যে বিভিন্ন মোড়কে বিভিন্নভাবে একটু নতুন কিছু আকারে এটাকে বাজারে উপস্থাপন করা, এবং সবচেয়ে বড় যে আমাদের যে কৌশল, স্ট্র্যাটেজি টু প্রকিওর ডিপোজিট ইন দিস কম্পিটিটিভ মার্কেট, সেটা হলো আমাদের সার্ভিস। মানুষের বাড়ি বাড়ি যে অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম নিয়ে যাওয়া, অ্যাকাউন্ট খুলতে আসলে যেন সময় না লাগে, তাড়াতাড়ি সার্ভিসটা দেওয়া, পেমেন্টের ক্ষেত্রেও তাই। এবং এখানে আরও একটু বলি যে ডিপোজিট নিতে গেলে এখন যাতে মানুষ বাড়ি বসে তার টাকা ডিপোজিট করতে পারে, বাড়ি বসে তার টাকা উইথড্র করতে পারে, এর জন্য কিন্তু এটিএম বা এই সমস্ত স্টেশনের ব্যবস্থা করা হয়, অনলাইন ফ্যাসিলিটির। আমাদের ব্যাংকের এই মুহূর্তে যদিও নেটওয়ার্কটা এত বিস্তৃত না, তাই বলে আমরা তো পিছিয়ে থাকতে পারবো না কম্পিটিশনে। এই জন্য যাদের সিস্টেম আছে
সেখানে শেয়ারিংয়ে আমরা 2-3টা এগ্রিমেন্ট করেও ফেলছি। কাদের সাথে এগ্রিমেন্টগুলো করবেন? আমরা ITCL এর সঙ্গে এগ্রিমেন্ট করছি, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে যাতে করে মানুষকে ওই তাদের যে সমস্ত স্টেশনে পেমেন্ট হচ্ছে বিভিন্ন এরিয়ায়, ওখানে যাতে আমাদের কাস্টমাররা, আমাদের ডিপোজিটাররাও এই সুবিধা ভোগ করতে পারে। আর যখন আমাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে, এটা তো আমরা আরও এনশিওর করতে পারবো। এইভাবে কিন্তু আমরা ডিপোজিট সংগ্রহ করতেছি এবং আমরা ইনশাল্লাহ এটা খুব সহজেই পারবো বা ভালো রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, এই ডিপোজিট সংগ্রহের যে স্ট্র্যাটেজি সেটা আমাদের এইটাই মোটামুটি। আচ্ছা, আমরা আমাদের প্রতিবেদন দেখেছি যে আমানত সংগ্রহের ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কিছুটা সহজ, এবং এই কারণেই বিশেষত নতুন ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং থেকে ঝুঁকছে। আপনার ব্যাংকের কি অবস্থা? সেই প্রিভিয়াসলি I was in Al Arafa Bank for my immediate past bank was Al Arafa Bank. I was deputy managing director there. এবং আমি যখন প্রাইম ব্যাংকে চাকরি করি তখনও প্রাইম ব্যাংকের একটা ইসলামী শাখাতে আমি বেশ কিছুদিন ম্যানেজার ছিলাম। প্রাইম ব্যাংকের ডুয়াল ব্যাংকিং আছে, কয়েকটা ব্রাঞ্চ আছে শরিয়া আর বাকিরা কনভেনশনাল ব্যাংকিং। ইসলামী ব্যাংকিং এর প্রতি আগ্রহ মানুষের থাকবে, এই কারণে আমাদের দেশ মূলত মোস্টলি মুসলিম পপুলেটেড, রাইট। তো এখানে ইসলামী ব্যাংকিং এ যেটা আছে শরিয়া কমপ্লায়েন্স হবে, তো বিইং এ মুসলিম সে এটা প্রিফার করবে। উপরন্তু ব্যাংকিং যে রিকোয়ারমেন্ট, তার ইম্পোর্ট বলেন, এক্সপোর্ট বলেন, রেমিটেন্স বলেন, সব ধরনের জেনারেল ক্রেডিট বলেন, সব ধরনের ব্যাংকিং রিকোয়ারমেন্টও শরিয়া ব্যাংক কিন্তু মিট করতে পারে। তাহলে দুইটা কাজই যদি হয় তাহলে সেটা ইসলামী প্রিফার করবেই। তাহলে আসলে অধিকাংশ ব্যাংকই এখন তাদের ইসলামী করার জন্য অ্যাপ্লাই করতেছে বা চেষ্টা করতেছে। সেক্ষেত্রেও কিন্তু একটা মার্কেট কম্পিটিশন মার্কেট রয়েছে, সেক্ষেত্রেও তো আপনার সেখানেও ইনোভেশন, নতুন প্রোডাক্ট দেখাতে হবে, বিভিন্ন প্রোডাক্টকে আরো আকর্ষণীয় করে, এবং সবকিছুর মূল কথা হচ্ছে তার দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়া এবং সার্ভিসে আপনি কুইক ফাস্ট কোয়ালিটি সার্ভিস যদি দিতে পারেন, এর থেকে বড় স্ট্র্যাটেজি আর নাই। হ্যাঁ, অবশ্যই। ব্যাংকের আরেকটা যেটা হয় যে আমানতের সংগ্রহের পাশাপাশি তার ঋণও দিতে হবে, ব্যাংকের মূল ব্যবসা তো সেখানেই। সেক্ষেত্রে স্প্রেড যেটা আমরা বলে থাকি যে আমানত এবং লেন্ডিং রেটের যে ডিফারেন্স, হ্যাঁ 5% মধ্যে থাকা উচিত। বাংলাদেশ ব্যাংক বলছে যে ম্যাক্সিমাম 5%। আপনার ব্যাংকের কি অবস্থা? আপনারা আসলে কি টার্গেট নিয়েছেন এখানে? না, আমরা এটা তো সেন্ট্রাল ব্যাংকই বলে দিছে যে তুমি 5% এক্সিড করতে পারবে না। তো সেখানে দেখা যায় কিছু কিছু ব্যাংক এক্সিড করে, এবং আমরাও এটা চেষ্টায় আছি বা আমরা এটা 5%-এর মধ্যে থেকেই এই কাজটি করার জন্য। সেক্ষেত্রে আমরা ওই ডিপোজিট যে আমরা বিভিন্ন ধরনের ডিপোজিট নিয়ে এই ডিপোজিটের যে অ্যাভারেজ কস্ট, বিভিন্ন ধরনের নন ফান্ডেড ব্যবসা আমাদের বলে, নিশ্চয়ই আপনারা শুনছেন বা জানেন যে আমি এলসি খুললে এলসির মার্জিনে কিছু টাকা পাই, একটা গ্যারান্টি ইস্যু করলে তার মার্জিনে কিছু টাকা পাই। আবার যদি এক্সপোর্ট বিজনেস করি, তো বিশেষ করে গার্মেন্টস ব্যবসায় আমার এক্সপোর্ট প্রসিডসগুলো এসে কিন্তু আমার কাছে নো কস্ট ডিপোজিট হিসাবে থাকে। আমার যখন ওই এক্সপোর্ট এক্সিকিউট করার জন্য যে ব্যাক টু ব্যাক এলসি করতে হয়, সেইটার ম্যাচিউরিটি পর্যন্ত এটা থাকে। এইভাবে কিছু লো কস্ট ডিপোজিট, কিছু নো কস্ট ডিপোজিট, কিছু হাই কস্ট ডিপোজিট মিলে আমরা আমাদের দ্যাট ইজ ফান্ডেড এবং নন ফান্ডেড ব্যবসা করে আমাদের ডিপোজিটের কস্টটাকে আমরা অ্যাভারেজে কমে রাখার চেষ্টা করতেছি, যাতে আমরা ওই 5% স্প্রেডের মধ্যেই কাজ করতে পারি। আচ্ছা, লেন্ডিং এর ক্ষেত্রে আপনাদের ব্যাংক কোন দিকে বেশি গুরুত্ব দিচ্ছে? কোন দিকটাকে আপনারা? আমরা এগ্রিকালচার, নারী উদ্যোক্তাদের আমরা অর্থায়ন করব। এগ্রিকালচারে আমাদের ব্যাংকের নামেই দেখেন আমরা এগ্রিকালচার কথাটা ব্যবহার করছি, বাট আমরা এগ্রিকালচার ব্যাংক না, আমরা কিন্তু কোনো বিশেষায়িত ব্যাংক না। আমরা লাইক আদার কমার্শিয়াল ব্যাংকস একেবারে সেইটাই ইন ক্যারেক্টার, ইন নেচার আমরা এগ্রিকালচার। বা আমরা আপনি এখানে একটু আমি বলি যে দেখেন, আমরা যদি লক্ষ্য করি বৈশ্বিক অর্থনীতির যে ক্রাইসিস, বড় বড় দেশের বড় বড় অর্থনীতি ধাক্কা খাইছে, কেউ বা কাটিয়ে উঠছে, কেউ কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতি ইট ইজ রানিং স্মুথলি, স্টেবল। এর কারণ কি? এর কারণ হলো এগ্রিকালচার। এগ্রিকালচারে আমরা সাংঘাতিকভাবে সাকসেসফুল হয়েছি, এগ্রিকালচারে আমাদের অনেক সাকসেসফুল আমরা। আবার একই সঙ্গে আসেন আমাদের এক্সপোর্টের গতি কিন্তু খুবই ভালো। এত টালমাটাল সব কিছু, আমাদের আভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, সেগুলো খুব সাময়িক, এবং দেখা যায় যে কনসার্ন অল দি পার্টিজ, সব পক্ষের সংশ্লিষ্ট, গভর্নমেন্ট বলেন,
উদ্যোক্তা বলেন, সেন্ট্রাল ব্যাংক বলেন, কনসার্ন ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক বলেন, সবার উদ্যোগে কিন্তু সাময়িক সমস্যাগুলো ওভারকাম হয়ে যাচ্ছে এবং এগুলা আমাদের তেমন এফেক্ট করতেছে না। এক্সপোর্টের গতি খুবই ভালো, গ্রোথ ভালো, এগ্রিকালচারের কন্ট্রিবিউশন, এক্সপোর্টের কন্ট্রিবিউশন, রেমিটেন্সের কন্ট্রিবিউশন, রেমিটেন্সের ইনফ্লো কিন্তু যথেষ্ট ভালো। এইসব কারণেই বৈশ্বিক অর্থনীতির মতো আমাদের মতো দেশের অর্থনীতি ধাক্কা খায় নাই, রানিং স্মুথলি। তো আমরা মনে করি আমরা এগ্রিকালচারে যথেষ্ট সুযোগ আছে, এগ্রিকালচারে আমরা যথেষ্ট কন্ট্রিবিউট করব আমাদের অবস্থানে থেকে, আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে। আমরা এক্সপোর্টও সেরকম করব, কন্ট্রিবিউট করব। রেমিটেন্স আরও যাতে মানুষ সহজে আসতে পারে, পাইতে পারে তার বেনিফিশিয়ারির কাছে, সেদিকে কন্ট্রিবিউট করব। নারী উদ্যোক্তাদের জন্য আমরা ফাইন্যান্সের ব্যবস্থা করব। এসএমই, ক্ষুদ্র মাঝারি শিল্প, এদিকেও যারা উদ্যোক্তা তাদেরকেও অর্থায়ন করব। অর্থাৎ বহু মানুষকে, বিভিন্ন ধরনের মানুষকে ব্যাংকের সুযোগ সুবিধার মধ্যে আনা, তাদেরকে উঠিয়ে আনার জন্য আমরা প্রয়াস নেব, পার্টিকুলারলি আমাদের লেন্ডিংয়ে। আপনি যেটা বলছিলেন যে বেশি লোককে আরো ব্যাংকিং সুবিধা অন্তর্ভুক্ত কথা, রাইট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, রাইট। আমাদের এখানে প্রচুর মানুষ রয়েছে যারা আসলে আনব্যাংকড, ব্যাংকিং ব্যবস্থা বাইরে। এইখানে কেন অনেক মানুষ এই ব্যাংকিং সেবার মধ্যে নাই, আপনার কি মনে হয়? এই নতুন ব্যাংকগুলা যখন লাইসেন্স পেল তখন পত্রপত্রিকায় দেখছেন যে দেশে এত ব্যাংক, আবার কেন ব্যাংক, এরকম কথাবার্তা হচ্ছে। আমি মনে করি আমাদের যে পপুলেশন সাইজ এবং যে পরিমাণ লোক এখনো আনব্যাংকড রয়ে গেছে, আনব্যাংকড এরিয়া যে রয়ে গেছে, সেই তুলনায় কিন্তু ব্যাংকের সংখ্যা বেশি না। আমাদের ব্যাংকের আরো দরকার আছে, এক্সিস্টিং ব্যাংকের ব্রাঞ্চ বাড়িয়েও তো এই ব্রাঞ্চ বাড়াইতে হবে এবং সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট বলছে যে নতুন ব্যাংক না দিয়েও কি এটা সম্ভব ছিল না? এক্সিস্টিং যেগুলো ব্যাংক ছিল তার তো যদি শাখা বাড়ানো যেত তাহলে কি একই অবস্থা হতো না? একই কথা, আপনার অসুবিধা নেই। বরং ম্যানেজমেন্টের, বড় ম্যানেজমেন্টের থেকে যদি ভিন্ন ভিন্ন ম্যানেজমেন্ট দেওয়া হয় তাহলে আরো স্মুথলি চলবে এবং সেখানে সেই আরো সুন্দর চলবে। এবং মানুষকে এই যে এখন যে শাখা খোলার যে অনুমোদন সেন্ট্রাল ব্যাংক বলেন বা গভর্নমেন্ট বলেন দিচ্ছে, সেখানে কিন্তু ওইটা আছে ম্যান্ডেটরি, যে আপনার 1:1, একটা আরবান একটা রুরাল। রাইট। আমরা এই বিষয়ে আরবানে যাইতেই হবে। আমরা এই বিষয়টা পরে জানবো। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। থ্যাংক ইউ। সময় হলে একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছেন। আজ আমরা কথা বলছি নতুন ব্যাংকের আমানত নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে বাংলাদেশে প্রচুর মানুষ রয়েছে যারা ব্যাংকিং সেবার বাইরে। আমি যেটা এখন জানতে চাই আপনার কাছে, যে আমরা বিভিন্ন সময়ে আমরা সংবাদ মাধ্যমে খবর দেখে থাকি যে বেশ কিছু প্রতিষ্ঠান যারা নন ইনফর্মালি ব্যাংকিং ব্যবস্থা করে থাকে, যেটা অবশ্যই অবৈধ, কিন্তু মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। এই যে আকৃষ্ট হয়, এটা কি অন্যতম একটা কারণ হতে পারে কি, যে যারা কনভেনশনাল ব্যাংকিং করছে, ট্র্যাডিশনাল ব্যাংকিং করছেন, তারা আপনারা ওই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারছেন না? আপনাদের কোনো ব্যর্থতা আছে বলে মনে হয়? আপনারাও একটা জানবেন যে ওই সব প্রতিষ্ঠান, ওখানে কিন্তু মানুষ ঠকেও যথেষ্ট। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিভিন্নভাবে ঠকায়, এটা তাদের ইগনোরেন্স, ইলিটারেসির কারণে এটা ঘটে। আর ওইসব এলাকায় ওই যারা অবৈধ এইসব প্রতিষ্ঠান, যাদের ব্যাড ইন্টেনশন আছে, তারা খুব বেশি ওরা টার্গেট করে যে এই সমস্ত লোকগুলা, এদের অ্যাওয়ারনেস কম, এদের নলেজ নাই, রাইট, সেই লোকগুলাকে টার্গেট করে এত এফোর্টস দেয়, শেষ পর্যন্ত ওদেরকে। আমি ওই যেটি জানতে চাচ্ছি, ওই জায়গায় যদি ব্যাংক থাকতো, হ্যাঁ, পাশাপাশি যদি ব্যাংক, ওইসব প্রতিষ্ঠান কিন্তু ব্যাংকের বিকল্প ওরা হতে পারে না, কোনোভাবেই না, কোনো দিক থেকে না। ব্যাংকের যে কর্মকাণ্ড, ব্যাংকের যে উদ্দেশ্য, ওদের সেসব কিছু নাই। তারপরে ওখানে ব্যাংক থাকলে ওই পাশাপাশি তারা কম্পেয়ার করতে পারতো এবং কখনো ওইখানে যাইতো। আমি সেটাই জানতে চাচ্ছি যে এর কারণে সেইখানেই এই সব ট্র্যাডিশনাল ব্যাংকের দায়িত্ব আছে কিনা। ইলিটারেসি এবং ইগনোরেন্স, এদেরকে ঠকানো যায়। যেমন ওই যে অনেক ঝাড়ফুঁক দিয়া মানুষকে ঠকাইতেছে, এরকম ওদের কাজগুলা। এর ঝাড়ফুঁকের কারণে মানুষের মৃত্যু ঘটে, তবু মানুষ তাদের কাছে যায়, ডাক্তারের কাছে না যায়। সম্পূর্ণ তাদের এই পভার্টির কারণে কিন্তু এই ইলিটারেসি এবং ইগনোরেন্স, এটা সুযোগ ওরা নিতেছে, নিয়ে
এদেরকে এইভাবে সেটা ঠিক আছে, victimize কিন্তু একই করতেছে, সাথে exploit করতেছে। আমরা তো জানি যে কোন লোকগুলো এই ধরনের ট্র্যাপে পা দিচ্ছে, সেই এলাকা বা সেই সব আমরা যদি ব্যাংক ওখানে নিয়ে যাইতে পারি, আমি সেটাই বলছি, তাহলে এইটা আর সেইখানে এটা থাকবে না। থাকবে না। এবং সেখানে গভর্নমেন্টের পলিসি তাই এখন ওইভাবেই রুরাল এবং আরবান করেই ব্রাঞ্চ করতে হবে। শুধু আমি আরবান করব, প্রফিট বেশি করব, দ্যাট ইজ নট অ্যালাউড। দ্যাটস নট অ্যালাউড, রাইট। ব্যাংকিং ব্যবস্থার এখন একটা বড় দিক হচ্ছে অনলাইন ব্যবস্থাপনা। এর সাথে আরেকটা বিষয় আসছে অনলাইনের সাথে সাথে কতটা ঝুঁকি নিরোধক ব্যবস্থা। আপনার ব্যাংকে আইটি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কেমন করছে? ইয়েস, উই আর ভেরি মাচ প্লিজ টু টেল ইউ যে আমরা নতুন ব্যাংক এবং এই যে অটোমেটেড ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এখানে কিছু কিছু কমপ্লেন্টও আছে। যেমন এখানে টাকা উঠাইতে গেলে সিস্টেম কাজ করে না, টাকা নাই, এরকম বিভিন্ন ধরনের কিছু কিছু ফ্রড ফরজারও হচ্ছে, এটা আমরা পত্রপত্রিকা দেখি। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রেখেই আমাদের ব্যাংকের যারা উদ্যোক্তা, তারা দেশে এবং বিদেশে খুব সফল ব্যক্তিত্ব এবং খুব সুনামের অধিকারী। তো তাদের খুব ইচ্ছা, আপনি জানেন অবশ্যই যে এই নতুন ব্যাংকগুলা কিন্তু খুব বড় একটা ক্যাপিটাল নিয়ে আসছে। এক এক ব্যাংকের মিনিমাম পেড আপ ক্যাপিটাল 400 crore। এর আগে কিন্তু এরকম ছিল না, আগে কোনো 20 কোটি 25 কোটি টাকা দিয়ে ব্যাংক হয়েছে পেড আপ ক্যাপিটাল। তো তারা এত বেশি টাকা নিয়ে বাজারে ব্যাংক নিয়ে আসছে এই কম্পিটিটিভ মার্কেটে। তাদের উদ্দেশ্য হলো দেশের মানুষের জন্য কিছু করা, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, অর্থনীতিতে কিছু অবদান রাখার জন্য এইটা। এবং আপনি যে অনলাইনে যে সমস্ত সমস্যার কথা বললেন, এইটা মাথায় রেখে পার্টিকুলারলি আমি আমাদের ব্যাংকের মালিকদের চিনি, তারা বেশি আন্তরিক আরো কিছু করার জন্য দেশের জন্য। প্রথমেই আমরা কোনো কম্প্রোমাইজ না করি সুইজারল্যান্ড ভিত্তিক টেমোনাস T24 ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার, ভেরি কস্টলি, নট লোকাল সফটওয়্যার, আমরা এটা নিয়েই আমরা কাজকর্ম শুরু করেছি, যাতে সুন্দরভাবে স্মুথলি উইদাউট এনি ডিসরাপশান আমরা আমাদের কাস্টমারদের, সে ডিপোজিটিং কাস্টমার হোক, বরোয়িং কাস্টমার হোক, তাদেরকে সর্বোত্তম সেবা, উৎকৃষ্ট সেবা, এক্সেলেন্ট সেবা যেন নিশ্চিত করতে পারি। ভালো সফটওয়্যার আমরা নিয়েছি নতুন, এবং আমাদের উদ্যোক্তাদের এটা একটা বলিষ্ঠ এবং খুব সাহসী পদক্ষেপ নতুন ব্যাংক হয়েও। বলা হয় তাকে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং বাজার নিশ্চয়ই কম্পিটিটিভ, আপনি যেটা বলছিলেন। সেক্ষেত্রে ভালো সেবা দিতে হলে আপনার দক্ষ জনবল দরকার। সেই দক্ষ জনবল কি পাচ্ছেন আপনারা, বা সেক্ষেত্রে আমরা বাধা কোথায়? ভালো দাম দিয়ে, দ্যাট ইজ ভালো গ্রেড দিয়ে, ভালো দাম না দিলে ভালো জিনিস পাওয়া যায় না। সেভাবে আমরা ভালো ভালো লোক, আমাদের আইটি টিম, আইটিতে যে টিম কাজ করতেছে, এইটা খুবই ভালো। বিভিন্ন ব্যাংক থেকে আমরা এদেরকে কালেকশন করেছি, ভালো রকমের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রিক্রুট করেছি, এবং আমাদের সিস্টেম সুন্দরভাবে কাজ করতেছে। এই যে হিউম্যান রিসোর্সেস এবং আইটি, এতে আমরা কোনো কম্প্রোমাইজ করতেছি না। আমরা সবাই অন্যান্য ব্যাংকে ছিলাম, তারা যথেষ্ট অভিজ্ঞ টিম আমার সঙ্গে আছে, আর যারা মালিকানায় আছেন পরিচালক বৃন্দ, তারা অত্যন্ত সফল ব্যক্তিত্ব ব্যবসা শিল্পের ক্ষেত্রে, এবং নতুন যাদেরকে নিচ্ছি তারাও বেশ ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট দেখে আমরা নিচ্ছি। এছাড়া নিশ্চয়ই চলমান প্রশিক্ষণের ব্যবস্থাও নিশ্চয়ই আপনারা সেটা আমরা ট্রেনিং ইনস্টিটিউট তাড়াতাড়ি খুলবো। আমরা বড় একটা হেড অফিস প্রেমিস নিছি, এইটাতে ওই ট্রেনিং ইনস্টিটিউটের জন্য আমরা জায়গা রেখেছি। ইট ইজ গোয়িং টু বি প্রিপেয়ার্ড, এবং তাড়াতাড়ি আমরা খুলবো, সেখানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা। আচ্ছা, আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে আপনারা যখন বিশেষ নতুন ব্যাংক যারা আপনারা কাজ শুরু করেছেন কার্যক্রম, এক্সিস্টিং যে পুরাতন ব্যাংকের সাথে কাজ করার ক্ষেত্রে, ডিপোজিট সংগ্রহ করার ক্ষেত্রে, বা বিনিয়োগের ক্ষেত্রে, লেন্ডিং এর ক্ষেত্রেও কি কোনো অসময় প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন কিনা? অসময় প্রতিযোগিতা, এটা তো প্রথমত নতুন যা তার একটা কনফিডেন্সের বিষয় আছে, মানুষ সহজেই নতুনকে অ্যাকসেপ্ট করতে চায় না, সেটা তো একটা সমস্যা আছে। বাট আমাদের কর্মকাণ্ড, আমাদের সার্ভিস সবকিছু দিয়া সেটা মানুষের মন জয় করতে হচ্ছে, সেটা আমরা ভেরি মাচ সাকসেসফুল। কিন্তু গভর্নমেন্টের একটা, আই এম নট টেলিং এগেনস্ট এনিথিং বা এনি অথরিটি, গভর্নমেন্টের একটা সার্কুলার আছে। আমি যেহেতু আপনাদের এখানে আসছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারের কাছেও বা সংশ্লিষ্ট অথরিটির কাছে বিনীত আবেদন জানাবো যে গভর্নমেন্ট নতুন ব্যাংকের গভর্নমেন্টের ফান্ড রাখার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা যদি
লিফটিং হয়ে যায়, ওনারা সদায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সদয় বিবেচনায় আনেন, যেহেতু আমরা গভর্নমেন্টের লাইসেন্স নিয়েই কাজ করতেছি এবং আগেই বলেছি খুব বড় ধরনের একটা ক্যাপিটাল নিয়ে শুরু করেছি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়। এই বিষয়ে কি এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকে আমরা যোগাযোগ করেছি, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে চিঠি দিয়েই জানাইছে যে যদি গভর্নমেন্ট এটা বিবেচনা করেন তাহলে তাদের কোনো আপত্তি নাই। সেটাই। এইখানে একটা জিনিস আমরা যেটা এটা হচ্ছে যে সরকারি পলিসির সিদ্ধান্ত, এর বাইরে আপনারা যখন নতুন কোনো সার্ভিস অফার করছেন ক্লায়েন্টদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা যে সুদের হার নিশ্চয়ই একটা অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট দিচ্ছে, কম্পিটিটিভ রেট, সেটা কি আপনারা আসলে দিতে পারছেন কি, বা সেখানে যে স্প্রেডের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারছেন কিনা? ওই যেটা আমি আগে বলেছি আপনার সঙ্গে, যে আমরা ফান্ডেড নন ফান্ডেড ব্যবসা করে লো কস্ট, নো কস্ট এবং হাই কস্ট ডেপোজিট, এই যে ডেপোজিট মিক্সটা আমি যদি ভালো পার্সেন্টেজে রাখতে পারি, তাহলে অ্যাভারেজে আমার ডেপোজিট কস্টটা কম থাকে, তখন লেন্ডিং রেটও একটু কমাই দিলে আমার কাছে পিপুল উইল বি অ্যাট্রাক্টেড টু কাম টু আস। ধন্যবাদ রফিকুল ইসলাম। আমাদের সময় সর্বজন এখানে শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠান আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।